কোচবিহারে আবার বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ। মাথা ভাঙার পর এবার দিনহাটার গীতালদহে। নদিয়ায় আবার অন্য ছবি, সেখানে সীমান্তে বাংলাদেশি উস্কানির জেরে বিপাকে কৃষকরা। পাটের মতো লম্বা ফসল চাষে নিষেধাজ্ঞা বিএসএফ এর। কোচবিহারে দিনহাটায় গুলিতে যুবকের মৃত্যু। পরিবারের দাবি বিএসএফ এর গুলিতে প্রাণ গিয়েছে। গীতালদহের মরাকুঠি গ্রাম, এই গ্রামে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের, নাম জাহানুর হক। পরিবারের দাবি 0 পয়েন্টের কাছে নিয়ে গিয়ে গুলি করে বিএসএফ। 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমার ছেলের বিচার আমি চাই। আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা। আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায় ওরা গুলি করছে। পাল্টা বিএসএফ এর দাবি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন জাহানুর হক। পাচারের সময় গুলি চালানো হয়। ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই। উনি একসময় বিএসএফ দের গালমন্দ করেন, আবার বিএসএফরা সঠিক পদক্ষেপ নিলে উনি সেখানে বিরোধিতা করেন। এটা হচ্ছে ওনার চরিত্র। বিএসএফ ঠিক করেছে, আমরা মনে করি, বা সীমান্তে যাতে ঝামেলা সৃষ্টি না হয় বিএসএফ সজাগ দৃষ্টি রাখছে এবং সঠিক সিদ্ধান্ত বিএসএফ নিচ্ছে। মাস 3 আগে কোচবিহারের মাথাভাঙায় বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে শোরগোল পড়ে যায়। আবারও সেই কোচবিহারেই বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ, এবার দিনহাটার গীতালদহে। নদিয়ার চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানকার কৃষি জমি 0 পয়েন্টের কাঁটাতার এলাকায়। কাঁটাতারের দুদিকে 200 মিটার এলাকা। এই জমিতে পাট, কলা গাছের মতো লম্বা ফসল চাষ করা যাবে না, বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ। চাপড়ার সীমান্ত ঘেঁষা এই এলাকায় বেশিরভাগই পাট চাষী। মার্চ থেকে মে মাস পর্যন্ত পাট চাষের বীজ বপন করা হয়। আর এই সময়ে বিএসএফ এর নির্দেশিকা, এতে পাট চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। লোকসভার পর রাজ্যসভা। প্রথমে লোকসভায় পাস হয়েছে, তারপর রাজ্যসভা। দীর্ঘ 13 ঘন্টার আলোচনা হয়েছে এবং রাত 2:30টা নাগাদ 128 বনাম 95 ভোটে পাস হলো ওয়াকফ সংশোধনী বিল। সংসদের 2টি কক্ষেই পাস ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিলটি আইনে পরিণত হতে এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। সংসদের 2 কক্ষেই পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল 2025। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই এবং তারপরে আইনে পরিণত হবে এই বিল। Honorable members, subject to correction, ayes 128. Noes 95. প্রয়াত অভিনেতা মনোজ কুমার, 87 বছর বয়সে প্রয়াত অভিনেতা। আজ ভোরে মুম্বাইয়ে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন মনোজ কুমার। কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, মন খারাপের খবরেই আজ ঘুম ভাঙলো সবার। ভারতীয় সিনেমায় অপূরণীয় শূন্যতা। একদম সঠিক বলেছে যে আজ সকালে ঘুম ভাঙলো এক দুঃখের সংবাদ দিয়ে। এবং প্রয়াত মনোজ কুমার, বয়স হয়েছিল 87 বছর। এবং মনোজ কুমারের মতো অভিনেতাদের চলে যাওয়া মানে বিরাট এক নক্ষত্র পতন, বা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা সকলেই জানি যে শুধু অভিনেতা নয়, অভিনেতা এবং পরিচালক হিসেবে মনোজ কুমারের জায়গা ঠিক কোথায়। কারণ 90-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। পরবর্তীতে তিনি পরিচালনা করেন। তার অভিনয়, ব্যক্তিত্ব মন খেয়েছিল বহু মানুষের, বহু দর্শকের। একসময় বলিউডের সেরা 10 অভিনেতার মধ্যে একজন ছিলেন মনোজ কুমার। আমরা জানি যে তার পূর্ব পশ্চিম, ক্রান্তির মতো দেশাত্মবোধক সিনেমা বিশেষ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। তবে বয়সের ভারে কিন্তু অভিনয় জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছিলেন মনোজ কুমার। দীর্ঘদিন ধরেই তিনি
লাইমলাইট থেকে নিজেকে আড়ালে নিয়ে চলে গিয়েছিলেন। তবে সকলেই তাকে মনে রেখেছেন এবং তার কাজকে মনে রেখেছেন এবং বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। অবশেষে 87 বছর বয়সে প্রয়াণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন মনোজ কুমার এবং সারা দেশ তো বটে, এটা বিশ্বের মানুষ কিন্তু তাকে শোক জ্ঞাপন করেছে মনোজ কুমারের এই চলে যাওয়া কেন্দ্র করে। এবং অবশ্যই ফিল্মি জগতে অপূরণীয় ক্ষতি এবং শোকস্তব্ধ বলিউড, শোকস্তব্ধ গোটা দেশ এবং শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। ধন্যবাদ মানুষ। মাঝ রাস্তায় দাঁতালের হামলা, অল্পের জন্য রক্ষা 2 বাইক আরোহীর। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা, বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। ওইটা গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? রোমহর্ষক ছবি দেখুন, মাঝ রাস্তায় দাঁতালের হামলা এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন 2 বাইক আরোহী। একেবারে খেলনার মতো বাইকটাকে শুঁড়ে তুলে নিচ্ছে হাতি। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা, বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। ওইটা গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সাঁইথিয়া মল্লারপুর রাস্তায় 2টি ডাম্পারের মধ্যে ধাক্কা। ডাম্পারের মধ্যেই আটকে থাকেন চালক এবং খালাসি। 1 ঘন্টা পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানবো বিস্তারিত, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো, কখন ঘটলো এই দুর্ঘটনা? কথা বলবো আমরা সুপ্রতিমের সঙ্গে, যোগাযোগ করবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাঁইথিয়ার ছবি। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনা। সাঁইথিয়া মল্লারপুর রোডে 2টো ডাম্পারের মুখোমুখি ধাক্কা এবং ডাম্পারের মধ্যেই চালক খালাসি আটকে থাকেন প্রায় 1 ঘন্টা এবং তারপর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, 2টি ডাম্পারের ধাক্কা। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং চালক আর খালাসির কি অবস্থা? দেখো, যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মল্লারপুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে আসছিল একটি ডাম্পার এবং তার পেছনে পেছনে আরেকটি ডাম্পার আসছিল। কিন্তু বাম্পার পেরোনোর সময় প্রথম ডাম্পারটি যখন তার স্পিড স্লো করে, সেই সময় পেছন থেকে ডাম্পারটি এসে সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারের গায়ে। এবার পেছনের ডাম্পারের যে চালক এবং খালাসি তারা কিন্তু এই যে ডাম্পারের মধ্যেই আটকে থাকে। প্রথমে চালককে যে খালাসি উদ্ধার করা গেলেও চালককে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ এবং তাদেরকে প্রথমে সাঁইথিয়া যে হাসপাতালে আছে সেখানে এবং তাদেরকে যে হাসপাতালে ভর্তি করায়। আপাতত স্থিতিশীল রয়েছে 2জন। তবে এই ঘটনা যারা কিন্তু এলাকায় বেশ কিছুক্ষণ যানজট লেগে যায়। ধন্যবাদ।